বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে গার্ডিয়ান নার্সিং কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। আমাদের আজকে আসতে একটু লেট হলো, আসলে সিস্টেমের একটু সমস্যার কারণে একটু দেরি হয়ে গেল। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। অলরেডি যুক্ত আছে ফয়সাল মাহমুদ, সাবরিনা আক্তার, আতিক হাসান, মারুফা আক্তার, ওমতারা যুক্ত আছে, খাদিজা স্মৃতি যুক্ত আছে, জুলাখা খাতুন যুক্ত আছে, আসমা খাতুন যুক্ত আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি সবকিছু ক্লিয়ার আছে। তো আজকের আমাদের 4 নাম্বার ক্লাসটি হবে, ঠিক আছে? ক্লাস নাম্বার 4 খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ইতিহাস ভিত্তিক ক্লাস, ক্লাস নাম্বার 4। তো আজকে তোমাদের ক্লাসটি হবে বাংলাদেশের আধুনিক যুগের ইতিহাসটা তোমরা পড়বা। বাংলাদেশের আধুনিক যুগের ইতিহাস। তো এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, দেখো, উপমহাদেশে ইউরোপীয়দের আগমন। উপমহাদেশে ইউরোপীয়দের আগমন। তা এই উপমহাদেশে কোন কোন ইউরোপীয় প্রথম আসছিল বা শেষে আসছিল সেগুলো জানতে হবে। তো এখানে দেখা আছে জাতির নাম আর গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে উপমহাদেশে প্রথম যারা আসছিল তারা হচ্ছে পর্তুগিজরা। তোমাদের প্রশ্ন যদি থাকে যে উপমহাদেশে প্রথম মানে ভারতবর্ষে কাদের আগমন ঘটে, ভারতবর্ষে কাদের আগমন ঘটে, তারা হচ্ছে পর্তুগিজরা। ভারতবর্ষে কাদের আগমন ঘটে, তারা হলো পর্তুগিজ। তাহলে পর্তুগিজ আমরা কাকে বলবো? পর্তুগালের নাগরিকদেরকে বলবো পর্তুগিজ। পর্তুগাল, পর্তুগালের 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 নাগরিকদেরকে বলা হয় পর্তুগিজ। ইউরোপের যে পর্তুগাল আছে এই পর্তুগালের নাগরিকদেরকে কি বলা হয়? পর্তুগিজ। তাহলে তোমাদেরকে যদি বলে যে ভারতবর্ষে কাদের আগমন প্রথমে ঘটেছিল, তারা হলো পর্তুগিজ। পর্তুগিজের আগমন প্রথম ঘটেছিল। আচ্ছা, এরপর দেখো দ্বিতীয়তে আসছিল কারা? ওলন্দাজরা। ওলন্দাজরা, ওলন্দাজ কোন দেশের নাগরিক? তারা হচ্ছে হল্যান্ড বা নেদারল্যান্ড। এই হল্যান্ডের অন্য নাম হলো নেদারল্যান্ড। এই হল্যান্ড দেশটার অন্য নাম কি? নেদারল্যান্ড। তাহলে হল্যান্ডের অন্য নাম কি? নেদারল্যান্ড। তার মানে হল্যান্ড থেকে আসছিল কারা? ওলন্দাজরা। হল্যান্ড থেকে আসছিল কারা? ওলন্দাজরা। ওলন্দাজরা আবার কি বলা হয়? ডাচ বলা হয়। ওলন্দাজদেরকে কি বলা হয়? ডাচ বলা হয়। ডাচ, ডাচ। আচ্ছা, এরপর দেখো, এরপরে এরপরে কিন্তু ইংরেজরা আসছিল, আমি ইংরেজরা লিখি নাই। এরপরে তোমার আসলো ইংরেজরা। এরপরে তৃতীয়তে আসছিল ইংরেজরা। আমরা জানি যে ইংল্যান্ডের নাগরিকদেরকে বলা হয় ইংরেজ। আর এই ভারতবর্ষে যারা টিকে ছিল তারা হচ্ছে ইংরেজরা। প্রায় 200 বছর ভারতবর্ষকে তারা শাসন করেছে। প্রায় 200 বছর তারা কি করেছে? ভারতবর্ষকে শাসন করেছে, ঠিক আছে। আর এরপরে আসছিল কারা? দিনেমাররা। দিনেমার কোন দেশের? ডেনমার্কের। ইউরোপের যে একটা ছোট্ট দেশ আছে ডেনমার্কের অধিবাসীদেরকে বলা হয় দিনেমার। তারা আসছিল চতুর্থ জাতি হিসেবে। আর পঞ্চম জাতি হিসেবে কারা আসছিল? ফরাসিরা। ফরাসিরা হচ্ছে ফ্রান্স থেকে এসেছিল, ফ্রান্স থেকে। তাহলে তোমাদের থেকে এখানে ইম্পর্টেন্ট কি? তোমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট হলো পর্তুগিজরা মনে রাখবা, শুধুমাত্র পর্তুগিজরা মনে রাখবা। এখান থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পর্তুগিজরা। তাহলে পর্তুগিজ কাদেরকে বলা হয়? পর্তুগালের অধিবাসীদেরকে বলা হয় পর্তুগিজ। পর্তুগালের অধিবাসীদেরকে বলা হয় পর্তুগিজ। কাদেরকে বলা হয় বলতো?
পর্তুগালের অধিবাসীদেরকে কি বলা হয়? পর্তুগিজ বলা হয়। পর্তুগালের অধিবাসীদেরকে বলা হয় পর্তুগিজ। এই পর্তুগিজরা আমাদের দেশে এসে তারা ব্যবসা বাণিজ্য করেছে, প্লাস তারা ডাকাতিও করেছে। আর এই পর্তুগিজ ডাকাতদেরকে বলা হতো হামার্দ। এই পর্তুগিজ জলদস্যুদেরকে বলা হতো হামার্দ। এটুকু নোট করে নাও, পর্তুগিজ জলদস্যুদেরকে বলা হতো হামার্দ। তোমরা এইটুকু একটু নোট করে নাও। যদি তোমাদেরকে বলা হয় পর্তুগিজ জলদস্যুদেরকে কি বলা হয়, পর্তুগিজ জলদস্যুদেরকে বলা হয় হামার্দ। কি বলা হয় বলো? হামার্দ। পর্তুগিজ জলদস্যুদেরকে কি বলা হয়? হামার্দ বলা হয়। পর্তুগিজ জলদস্যুদেরকে কি বলা হয় বলতো? পর্তুগিজ জলদস্যুদেরকে বলা হয় হামার্দ। আচ্ছা দেখো, এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও। এই পর্যন্ত তোমরা যারা বুঝতে পেরেছো তারা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। তোমরা এই পর্যন্ত বুঝতে পারলে তোমরা একটু কমেন্টের মাধ্যমে দ্রুত জানিয়ে দাও। তাহলে পর্তুগিজ জলদস্যুদেরকে কি বলা হয়? হামার্দ বলা হয়। আচ্ছা, এরপরে ভারতবর্ষে কি হইলো? এরপরে আহ পলাশী যুদ্ধের মাধ্যমে, পলাশী যুদ্ধটা হয়েছিল 23শে জুন। পলাশী যুদ্ধ হয়েছিল কবে? 23শে জুন 1757 সালে। পলাশী যুদ্ধ হয়েছিল 23শে জুন 1757 সালে। এই পলাশী যুদ্ধের মাধ্যমে ইংরেজরা আমাদের এই ভারতবর্ষের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের SN লাবণী যুক্ত হয়েছ, জানিয়েছে ক্লিয়ার। সুমি পারভিন, জুলেখা খাতুন, সাবরিনা আক্তার, মীরা খাতুন জি ক্লিয়ার বলেছ। আচ্ছা, এরপর দেখো আমাদের এই ভারতবর্ষে 1757 থেকে 1857 পর্যন্ত এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল। কার শাসন ছিল বলতো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল। আবার এরপরে আবার আমাদের শুরু হয় ব্রিটিশ শাসন। 1858 থেকে আমাদের দেশ বিভাগ পর্যন্ত 1947 সাল পর্যন্ত ছিল কার শাসন? সরাসরি ব্রিটিশের শাসন ছিল। প্রায় 200 বছর ব্রিটিশরা আমাদের এখানে শাসন করে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? আমাদের প্রথমে দেখলাম যে উপমহাদেশে বিভিন্ন ইউরোপীয় গোষ্ঠী এসেছিল। প্রথমে এসেছিল পর্তুগিজরা। পর্তুগিজ আমরা কাদেরকে বলি? পর্তুগালের অধিবাসীদেরকে বলা হয় পর্তুগিজ। আর এরপর দ্বিতীয়তে আসছে কারা? দ্বিতীয়তে আসছে হচ্ছে ওলন্দাজরা। ওলন্দাজ আমরা কাদেরকে বলি? নেদারল্যান্ড বা হল্যান্ডের অধিবাসীদেরকে বলে ওলন্দাজ। তৃতীয়তে আসছিল হচ্ছে ইংরেজরা। ইংরেজরা কোথা থেকে আসছিল? ইংল্যান্ড থেকে এসেছিল। আর চতুর্থতে এসেছিল দিনেমাররা। দিনেমাররা এসেছিল ডেনমার্ক থেকে। আর পঞ্চম বা সর্বশেষ এসেছিল ফরাসিরা। এই ফরাসিরা এসেছিল কোথা থেকে? ফ্রান্স থেকে। এই 5টা জাতিগোষ্ঠীর মধ্যে চূড়ান্ত লড়াইয়ে কারা টিকেছিল? ইংরেজরা। ইংরেজদের এই দেশে কোম্পানির নাম কি ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি নাম ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাথে আমাদের বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার সাথে কি হয়? নবাব সিরাজউদ্দৌলার সাথে পলাশীর যুদ্ধ হয়। এই পলাশী যুদ্ধে পরাজিত হলে পুরো ভারতের দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। এইভাবে 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করে আমাদেরকে। জুয়েল মাহমুদা জুই যুক্ত হয়েছে, ববিতা খাতুন, ওমতারা, অমিত চক্রবর্তী, মারুফা আক্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন চলো পরের স্টেপ। পরের স্টেপ কি দেখো?
ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের শাসনের মধ্যে এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় পড়তে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের শাসন তাহলে কত থেকে কত মেয়াদ পর্যন্ত ছিল যদি তোমাদেরকে বলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল 1757 থেকে 1757 থেকে 1857 পর্যন্ত। যদি বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল কত, 1757 থেকে 1857 পর্যন্ত। যদি তোমাদেরকে বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল কত, 1757 থেকে 1857 পর্যন্ত। কত, 1757 থেকে 1857 পর্যন্ত। দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় আমাদের এই বাংলায় একটা কি হয়েছিল, ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। ইস্ট ইন্ডিয়ার শাসনকালের সময় এই বাংলায় কি হয়েছিল, ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়েছিল। এই ভয়াবহ দুর্ভিক্ষের নাম কি, এটা হলো 76-এর মনন্তর। কি নাম বলতো, 76-এর মনন্তর। এই ভয়াবহ দুর্ভিক্ষের নাম কি ছিল, 76-এর মনন্তর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে এই বাংলায় কি হয়েছিল, একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। তাহলে এই দুর্ভিক্ষটার নাম কি বলতো, এই দুর্ভিক্ষটার নাম হচ্ছে 76-এর মনন্তর। কি বলো, 76-এর মনন্তর। আর এটা ইংরেজি সালে হয়েছিল 1770 সালে, 1770 সালে। আর বাংলায় হয়েছিল 1176 সালে, বাংলায় হয়েছিল 1176 সালে। এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন হয় যে 76-এর মনন্তর কবে হয়, 76-এর মনন্তর কবে হয়, 76-এর মনন্তর হয় 1770 সালে। আবার প্রশ্ন হয় যে 76-এর মনন্তর বাংলা সাল কত, 1176, 1176। 76-এর মনন্তর, এই মনন্তরটা এত মনন্তর হয়েছিল, এত দুর্ভিক্ষ, মনন্তর মানে হচ্ছে দুর্ভিক্ষ। আর এই সময় বাংলার 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যায়। এই সময় বাংলার 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যায় এই 76-এর মনন্তরের সময়। এই সময় বাংলার 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যায়। এখান থেকে একটু নোট করে রাখো, 76-এর মনন্তরের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিল যদি বলে, গভর্নর একটু নোট করে রাখো, গভর্নর ছিল লর্ড কার্টিয়ার। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় গভর্নর কে ছিল, গভর্নর ছিল লর্ড কার্টিয়ার। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই সময় গভর্নর কে ছিল, লর্ড কার্টিয়ার। এটা একটু নোট করে রাখো। এরপরে দেখো লর্ড ক্লাইভটাকে, লর্ড ক্লাইভ হলো তিনি ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর ছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর। লর্ড ক্লাইভ কে ছিলেন যদি বলা হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর ছিলেন। একটু নোট করে রাখো, গভর্নর, প্রথম গভর্নর। যদি তোমাদেরকে বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর কে ছিলেন, লর্ড ক্লাইভ। কে ছিলেন বলো, লর্ড ক্লাইভ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর কে ছিলেন, লর্ড ক্লাইভ। কে ছিলেন, লর্ড ক্লাইভ। তিনি আত্মহত্যা করেন কবে, 1784 সালে। তিনি আত্মহত্যা করেন কবে, 1784 সালে। এই সালটা মনে রাখবা। তিনি আত্মহত্যা কেন করেছিলেন, কারণ তার নামে অনেক দুর্নীতির অভিযোগ ওঠে, তাই তিনি আত্মহত্যা করেছিলেন। তার নামে এদেশে অনেক দুর্নীতির অভিযোগ ওঠে, তাই তিনি আত্মহত্যা করেছিলেন। লর্ড ক্লাইভ। আত্মহত্যা করেছিলেন কবে, 1784 সালে। আচ্ছা দেখো, এরপর দেখো চিরস্থায়ী বন্দোবস্ত। এটি তোমাদের রিটেনেও আসে, চিরস্থায়ী বন্দোবস্ত। এই প্রথাটা দেওয়া হয় 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথাটা আসলে কি, এই দেশে যারা জমির মালিক ছিল তাদের মালিকানা হারায় চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে।
আর এই জমিগুলো জমিদারদেরকে লিজ দিয়ে দেয়। ব্রিটিশ সরকার কি করে, এই দেশের জমিগুলো জমিদার শ্রেণীদের কাছে লিজ দিয়ে দেয়, ইজারাদার দিয়ে দেয়, ইজারা দিয়ে দেয়। এটাকে বলা হয় চিরস্থায়ী বন্দোবস্ত। এটাকে বলা হয় কি বলো, চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কবে, 1793 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিরস্থায়ী বন্দোবস্ত কবে করা হয়, 1793 সালে। আর এই সময় এটা কে করেন, লর্ড কর্নওয়ালিস। কে করেন বলতো, লর্ড কর্নওয়ালিস। কে করেন, লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্তটা প্রথাটা কি, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথাটা হলো যে জমির মালিকানা কাদেরকে দিয়ে দেওয়া হয়, জমিদারদেরকে দিয়ে দেওয়া হয়, টাকার বিনিময়ে জমিদারদেরকে দিয়ে দেওয়া হয়। এটাকে বলা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা। কে দিয়েছিলেন, লর্ড কর্নওয়ালিস। কে দিয়েছিলেন বলো, লর্ড কর্নওয়ালিস। কবে দিয়েছিলেন, 1793 সালে। 1793 সালে। আচ্ছা, এরপর দেখো টিপু সুলতানের পরিবার বর্গের সমাধি কোথায় আছে। টিপু সুলতানের পরিবার বর্গের সমাধি কোথায় আছে, কলকাতার টালিগঞ্জের কালীঘাটের কাছে। কলকাতার টালিগঞ্জের কালীঘাটের কাছে টিপু সুলতানের সমাধি আছে, পরিবার বর্গের সমাধি আছে কলকাতার টালিগঞ্জের কালীঘাটের কাছে। টিপু সুলতান আসলে কে ছিলেন, টিপু সুলতান ভারতের একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে মহীশূর। কি নাম বলতো, মহীশূর। ভারতের একটা জায়গা ছিল, সেটির নাম ছিল মহীশূর। ভারতের একটা জায়গা ছিল, সেটির নাম হচ্ছে মহীশূর। টিপু সুলতান সেখানকার সুলতান ছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুদ্ধ করেছিলেন টিপু সুলতান। টিপু সুলতান নিয়ে তোমরা অনেক ইন্ডিয়াতে সিরিয়াল দেখেছ, টিপু সুলতান। এই টিপু সুলতান কি ছিলেন, মহীশূরের একজন শাসনকর্তা ছিলেন। টিপু সুলতানকে কি বলা হয়, মহীশূরের বাঘ বলা হয়। যদি বলা হয় টিপু সুলতানকে কি বলা হয়, টিপু সুলতানকে টিপু টিপু সুলতানকে টিপু সুলতানকে সুলতানকে কি বলা হয়, সুলতানকে মহীশূরের বাঘ বলা হয়। মহীশূরের কি বলা হয়, মহীশূরের বাঘ বলা হয়। টিপু সুলতানকে কি বলা হয়, মহীশূরের বাঘ বলা হয়। কি বলা হয়, মহীশূরের বাঘ বলা হয়। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আমরা যে তথ্যগুলো দেখলাম এবং শুনলাম বা পড়লাম, সেগুলো কি তোমরা বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দাও তোমরা বুঝতে পেরেছো কিনা, বা তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এই সম্পর্কিত। অমিত চক্রবর্তী, মারুফা আক্তার, বিপাশা আক্তার, আরিফা খাতুন, সুমি আক্তার আরোহী, ফয়সাল মাহমুদ মৃধা। আচ্ছা, এই পর্যন্ত কি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, কোনো জানার আছে কিনা জানিয়ে দাও। অন্তরা আক্তার, জি স্যার ক্লিয়ার। আমাদের সাকিবুন নাহার, জি ক্লিয়ার। অন্তরা শুভ, জি ক্লিয়ার। হ্যাঁ, এই যে তোমাদের যেভাবে নোটটা করে দিয়েছি, সুন্দর করে পিডিএফটা করে দিয়েছি, এটা যদি পূর্ণাঙ্গভাবে এ টু জেড পড়তে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার কমন থাকবে। দূর অজানায় অবন্তী, হাসার, ওমতারা, খাদিজা আক্তার, মুক্তা, তারপর হলো এস এন লাবণী ক্লিয়ার, ববিতা খাতুন, জেসমিন খাতুন, সাবিনা আক্তার, উম্মে হাফসা, মীরা খাতুন, খালিদ ভুইয়া ওয়ালিদ, সুমি আক্তার আরোহী, আনিসা ইসলাম আখি। জি, তোমরা সবাই মাশাল্লাহ বুঝতে পারছো। আকাশ মল্লিক, ফারজানা আক্তার হীরা, মরিয়ম আক্তার, জিদনি ইসলাম রুহি, জি স্যার। মানসী রয়, হ্যাঁ জি বুঝতে পেরেছো। আচ্ছা আসো, এখন দেখো পরবর্তী স্টেপ। তাহলে এখন এই ব্রিটিশ শাসন কিভাবে হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়ে গেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান হয়ে গেল কিভাবে, সিপাহী বিদ্রোহের মাধ্যমে। কিভাবে হলো, সিপাহী বিদ্রোহের মাধ্যমে। সিপাহী বিদ্রোহের মাধ্যমে তোমরা জানো যে 1700 আমাদের ব্রিটিশ শাসনটা ছিল কত, 1858 থেকে
1947 পর্যন্ত, মানে আমাদের দেশ বিভাগ পর্যন্ত, আমাদের দেশ বিভাগ পর্যন্ত ছিল ব্রিটিশ শাসন। তা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতনটা কিভাবে হলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতনটা কিভাবে হলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতনটা হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তারা একটি রাইফেলের প্রচলন করে। সুরাইয়া আক্তার আত্মহত্যা করেন, এই প্রশ্নটা বুঝতে পারি নাই। আচ্ছা, লর্ড ক্লাইভ আত্মহত্যা করেছিলেন, লর্ড ক্লাইভ আত্মহত্যা করেছিলেন, তার নামে দুর্নীতির অভিযোগ ছিল, তাই তিনি আত্মহত্যা করেছিলেন। লর্ড ক্লাইভ এই দেশে অনেক দুর্নীতি করেছিলেন এবং পরবর্তীতে ইংল্যান্ডে তার নামে দুর্নীতির অনেক অভিযোগ ওঠে, তাই তিনি আত্মহত্যা করেছিলেন। হ্যাঁ, লজ্জায় তিনি আত্মহত্যা করেছিলেন। আচ্ছা, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হলো কিভাবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এদেশে একটা রাইফেলের প্রচলন করে, একটা রাইফেলের প্রচলন করে। এই রাইফেলটার নাম হলো এনফিল্ড। এই দেশে একটা রাইফেলের প্রচলন করে, এই রাইফেলটার নাম হলো এনফিল্ড রাইফেল। তো গুজব ওঠে যে এই রাইফেলের গুলির মধ্যে শূকর বা গরু চর্বি দিয়ে এই কার্তুজটা বা গুলিটা বানানো। গুজব ওঠে কি যে সুরাইয়া আক্তার কত সালে, এটা দেওয়া আছে 1774 সালে। মনোযোগ দিয়ে ক্লাস করো সুরাইয়া, দেখো ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করো, সব সাল তারিখ সব দেয়া আছে। তা দেখো, তা এই দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে, একটা রাইফেলের প্রচলন করে। আর গুজব ওঠে যে এই রাইফেলের যে কার্তুজ, কার্তুজ মানে হলো গুলি, কার্তুজ মানে কি বলতো, গুলি। এই গুলিতে শূকরের চর্বি অথবা গরুর চর্বি আছে। তো আগে এই রাইফেলের গুলি মুখ দিয়ে কি করতে হতো, কাটতে হতো, মুখ দিয়ে কাটতে হতো। এই জন্য এদেশে যারা মুসলমান সৈনিক ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করত, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা চাকরি করতো মুসলমান সৈনিক, তারা মনে করলো যে আমরা মুখে কার্তুজ নিব, এখানে তো শূকরের চর্বি আছে। আবার হিন্দুরা মনে করলো এই কার্তুজ আমরা মুখে নিব, এখানে তো গরু চর্বি আছে। এই যে হিন্দু মুসলমানদের মধ্যে একটা ধর্ম নষ্ট হওয়ার জন্য তারা কি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আন্দোলন করলো, বিপ্লব করলো। এটাকে বলা হয় সিপাহী বিদ্রোহ। এটাকে কি বলা হয়, সিপাহী বিদ্রোহ। মানে এই দেশের সিপাহীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল 1757 সালে, 1857 সালে। এই দেশের সিপাহীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, এটাকে বলা হয় সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, এই সিপাহী বিদ্রোহের কারণে কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হলো। এই সিপাহী বিদ্রোহের কারণে কি হলো বলতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়। আর এই ভারতবর্ষের পুরো দায়িত্ব নিয়ে নেয় ব্রিটিশ সরকার। এই ভারতবর্ষের পুরো দায়িত্ব নিয়ে নেয় কে বলতো, ব্রিটিশ সরকার। আর শুরু হয়ে গেল ব্রিটিশ শাসন, আর শুরু হয়ে যায় ব্রিটিশ শাসন। আচ্ছা, ব্রিটিশ শাসনটা বুঝতে পারছো? আচ্ছা, সিপাহী বিদ্রোহটা কি বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। সিপাহী বিদ্রোহটা বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। সিপাহী বিদ্রোহটা বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। আচ্ছা দেখো, আমাদের সিপাহী বিদ্রোহটা হয়েছিল, ব্রিটিশ শাসন হচ্ছে 1858 থেকে 1947 পর্যন্ত। তাহলে তোমাদের প্রশ্ন আসে কিভাবে, ভারতবর্ষে সিপাহী বিদ্রোহ হয় কখন? 1857 সালে। 1857 সালে যদি বলা হয় ভারতবর্ষে সিপাহী বিদ্রোহ হয় কখন, 1857 সালে। কবে হয়? 1857 সালে। নীলাঞ্জনা ঝিলিক, জি স্যার, বুঝতে পেরেছ? হ্যাঁ, এইভাবে বুঝে বুঝে পড়বা, মুখস্থ করে বেশি দূর আগানো যাবে না। জুলেখা খাতুন বলছে জি স্যার বুঝতে পেরেছি। দূর অজানার অবন্তী বুঝতে পেরেছি। আশা রায় জি স্যার বুঝতে পেরেছি। সাবিনা আক্তার জি ক্লিয়ার স্যার। হ্যাঁ, বুঝে বুঝে পড়তে হবে। মীরা খাতুন জি। ফারজানা আক্তার হীরা জি স্যার।
আচ্ছা, পিঙ্কি মন্ডল, আতসী, মানসী রয়। আচ্ছা, তা দেখো উপমহাদেশের স্যার সালগুলো মনে রাখার কোনো উপায় আছে? সালগুলো মনে রাখার থাকে না, সালগুলো মুখস্থ করতে হবে, কোনো উপায় নাই, কোনো উপায় নাই, সালগুলো মনে রাখার কোনো টেকনিকও নাই, উপায় নাই, মুখস্থ রাখতে হবে। এত উপায় খুঁজো না, ঠিক আছে? একটু একটু এত উপায় খুঁজো না, একটু খাটো, পরিশ্রম করো। কারণ এত টেকনিক বা এত শর্টকাটে কিন্তু সফলতা হয় না, সফলতার কিন্তু কোনো শর্টকাট নাই। বুঝতে পেরেছ? যে তুমি আজকে যে একটা ডিপ্লোমাধারী নার্স, বা তুমি যে আজকে সিনিয়র স্টাফ, তুমি যে আজকে বিএসসি নার্সিং করেছো, অবশ্যই এখানে অনেক শ্রম দিয়েছো। 3 বছর পড়াশোনা করেছো, 4 বছর পড়াশোনা করেছো, তারপরে এই পর্যায়ে আসছো। তাহলে তোমার যে সার্টিফিকেটটা পাইছো, তার চেয়ে বড় একটা অর্জন হচ্ছে তোমার সিনিয়র স্টাফ নার্স হওয়া। তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে। তোমাকে 4 বছর যে পরিশ্রমটা করেছো, তার থেকে দ্বিগুণ পরিশ্রম তোমাকে এখন করতে হবে। এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ প্রার্থী, এখন হাজার হাজার লক্ষ লক্ষ প্রার্থী। এই প্রতিযোগিতায় টিকে থাকতে তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। এখানে কিন্তু কোনো শর্টকাট ওয়ে নাই। তুমি যদি শর্টকাট খোঁজো, তাহলে তুমি অবশ্যই প্রিলি পাস করলেও রিটেনে পাস করতে পারবা না। তুমি রিটেন পাস করলেও ভাইভাতে তুমি আটকে আটকে যাবা। তোমাকে কি করতে হবে? বেসিক পড়ে সমৃদ্ধ হতে হবে, বেসিক পড়তে হবে, বেসিকের কোনো বিকল্প নাই। বুঝতে হবে, ঠিক আছে? হুম। উস্কা উস্কা দিন গুজার গায়া, উস্কা দিন, উস্কা দিন কি গুজার গায়া, মানে আগের দিন ভুলে যাও। আগে কিন্তু নার্সিং হতো তোমার সিনিয়রটির ভিত্তিতে, এখন অনেক প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু হয়। সালগুলো মনে রাখার কোনো টেকনিক নাই, কোনো টেকনিক নাই, সালগুলো বারবার পড়তে হবে, চিন্তা করতে হবে। মনে থাকে না সালগুলো, কিছুই মনে থাকে না, মনে রাখতে চাও না। মনে থাকবে না কেন, রাখতে চাও। এগুলো তো, এগুলোকে ভালোবাসতে হবে, ঠিক আছে? অনেক সমৃদ্ধ হতে হবে। মনে থাকে না, মনে থাকে না কেন? কারণ এটাকে তুমি গুরুত্ব দাও না, তুমি এটাকে গুরুত্ব দাও না। যাকে তুমি গুরুত্ব দাও তাকে কিন্তু ঠিকই মনে থাকে, ঠিক আছে? তার তো মনে থাকে, তার 14 গোষ্ঠীকেও মনে থাকে তোমার। কিন্তু যাকে তুমি গুরুত্ব দাও না, তাকে তোমার কখনোই মনে থাকবে না। তাই এটাকে জীবনের শ্রেষ্ঠ গুরুত্ব তোমাকে পূর্ণ মনে করতে হবে। আর মনে রাখার দরকারও না, মুখস্থ রাখার দরকারও নাই, অপশন পাওয়া, অপশন থেকে চিন্তা করে দিবা। মারুফা আক্তার, জি স্যার, হ্যাঁ, গুড। এরপরে দেখো, এরপরে দেখো উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে? লর্ড ক্যানিং। যদি বলা হয় উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা প্রচলন করে কে? লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং। আচ্ছা দেখো, 1905 সালে, 1905 সালে এই বাংলাটাকে 2 ভাগে ভাগ করা হয়। 1905 সালে এই বাংলাটাকে 2 ভাগে ভাগ করা হয়। কে করেন ভাগ? লর্ড কার্জন, লর্ড কার্জন। 1905 সালে, 1905 সালে এই পুরো বাংলাটাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা করা হয় পশ্চিম বাংলা, আর একটা করা হয় পূর্ব বাংলা। কে করেন ভাগ? লর্ড কার্জন। আর এই ভাগ করাকে বলা হয় বঙ্গভঙ্গ। এই ভাগ করাকে কি বলা হয়? বঙ্গভঙ্গ। কবে করা হয়? 1905 সালে। একটা করা হয় পশ্চিম বাংলা, যার রাজধানী করা হয় কলকাতা, আর একটা করা হয় পূর্ব বাংলা, যার রাজধানী করা হয় ঢাকা। আর এই বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পেরেছ? রবীন্দ্রনাথ ঠাকুর। স্যার ভারতবর্ষে প্রথম মুদ্রার প্রচলন করেন কে? এটির উত্তর হবে শেরশাহ। এটির উত্তরটি হবে শেরশাহ। তাহলে আর যদি বলে ভারতবর্ষের প্রথম আরবীয় মুদ্রা প্রচলন করেছিলেন কে? তিনি হচ্ছেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ। ভারতীয় বর্ষে
যদি বলা হয় আরবীয় প্রথম ধাতব মুদ্রা চালু করেন ইলতুৎমিশ, আর ভারতবর্ষে প্রথম মুদ্রা প্রচলন করেছিলেন শেরশাহ। তাহলে বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ এটি হয়েছিল 1905 সালে। কে করেছিলেন? লর্ড কার্জন। এই বঙ্গভঙ্গের ফলে কি হয়েছিল? নতুন প্রদেশ হয়েছিল, আমরা নতুন প্রদেশ পাইছিলাম। বঙ্গভঙ্গের ফলে আমরা কি পেয়েছিলাম? নতুন প্রদেশ, আমরা নতুন প্রদেশ পেয়েছিলাম। পূর্ববঙ্গ ও আসাম, পূর্ববঙ্গ এবং আসাম নতুন প্রদেশ পেয়েছিলাম। এই বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করেছিল হিন্দুরা। এই বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করেছিল কলকাতার হিন্দুরা, কারণ তারা পূর্ববঙ্গের মুসলমানদেরকে এই বঙ্গভঙ্গ মেনে নিতে চায়নি। মনে করেছে বঙ্গভঙ্গ হলে পূর্ববঙ্গের মুসলমানরা অনেক উন্নত হয়ে যাবে, কলকাতা মার খেয়ে যাবে, কলকাতার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য কলকাতার হিন্দুরা এই তীব্র বিরোধিতা করে, যার কারণে আরেক ব্রিটিশ ভাইসরয় যার নাম হচ্ছে লর্ড কার্জন, এই লর্ড কার্জন আবার কি করেন? বঙ্গভঙ্গ রোধ করেন। এই লর্ড কার্জন কি করেন? বঙ্গভঙ্গ রোধ করেন, বঙ্গভঙ্গ রোধ করেন। তাহলে বঙ্গভঙ্গ রোধ করেন কে? 1911 সালে লর্ড হার্ডিংস। লর্ড হার্ডিংস। অমিত চক্রবর্তী স্যার, বঙ্গভঙ্গ আর বঙ্গরোধের পার্থক্য কি? বঙ্গভঙ্গ মানে আলাদা করা, বঙ্গভঙ্গ মানে দুই বাংলাকে আলাদা করা, বঙ্গভঙ্গ মানে বাংলাকে আলাদা করা, এই পুরো বাংলাকে আলাদা করা, এটাকে বলে বঙ্গভঙ্গ। ভঙ্গ মানে বুঝো না? ভাগ করা। ভঙ্গ মানে কি? ভাগ করা। আর বঙ্গভঙ্গ রোধ মানে কি? আবার পুনরায় দুই বাংলাকে এক করে দেয়া। আর রদ মানে কি? আবার পুনরায় রদ মানে হচ্ছে দুই বাংলাকে এক করে দেয়া। ভঙ্গ মানে ভাগ করা, আর রদ মানে এক করে দেয়া। বুঝতে পারছো কিনা কমেন্টে জানিয়ে দাও। আর বঙ্গভঙ্গ এটা বাতিল করেন কে? এই বঙ্গভঙ্গটা বা রদ করেন কে? লর্ড হার্ডিংস। লর্ড হার্ডিংস, লর্ড হার্ডিংস। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারলে তোমরা একটু কমেন্ট করো। এরপর দেখো আমাদের সিপাহী বিদ্রোহের সময়, দেখো এই যে সিপাহী বিদ্রোহের হয়েছিল 1887 সালে, 57 সালে। আর এই সিপাহী বিদ্রোহের সাথে স্মৃতি বিজড়িত স্থানের নাম হলো বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্ক মানে যারা সিপাহী বিদ্রোহ করত, এই বিদ্রোহীদেরকে ধরে ধরে এই বাহাদুর শাহ পার্কে ফাঁসি দেওয়া হতো। বাহাদুর শাহ পার্কটা হলো সদরঘাটে, পুরনো ঢাকার সদরঘাটে। এই জন্য পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সিপাহী বিদ্রোহের সাথে কোন স্থানটি জড়িত, সেটা হলো বাহাদুর শাহ পার্ক। সেটি কি বলতো? বাহাদুর শাহ পার্ক। সেটি হলো বাহাদুর শাহ পার্ক। তাহলে সিপাহী বিদ্রোহের সাথে জড়িত একটা স্থানের নাম কি বলতো? বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্ক, বুঝতে পারছো? এটি হলো পুরনো ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে একটা পার্ক আছে, সেটার নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। এখানে যারা বিদ্রোহ করত ব্রিটিশের বিরুদ্ধে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যারা বিদ্রোহ করত, তাদেরকে ফাঁসি দেওয়া হতো, তাদেরকে ফাঁসি দেওয়া হতো। সুমি আক্তার, আপনার ক্লাস খুব ভালো লাগে স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। ওমতারা, জি স্যার বুঝতে পেরেছি। স্বপ্নের পৃথিবী, ববিতা খাতুন, বুঝতেছি স্যার। মারুফা আক্তার, জি স্যার। আচ্ছা, ব্রিটিশের শেষ ভাইসরয় কে ছিলেন? যদি বলা হয় ব্রিটিশের শেষ ভাইসরয় মানে শেষ কর্মকর্তা কে ছিলেন, ব্রিটিশের শেষ ভাইসরয় কে ছিলেন? তিনি হচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেন। কি নাম বলতো? লর্ড মাউন্ট ব্যাটেন। যদি তোমাদেরকে বলা হয় যে ব্রিটিশের শেষ ভাইসরয় কে ছিলেন, তিনি হচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেন। কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। যদি তোমাদেরকে বলা হয় যে ব্রিটিশের শেষ ভাইসরয় কে ছিলেন, লর্ড মাউন্ট ব্যাটেন। তিনি আবার কিছুদিন স্বাধীন ভারতের প্রথম গভর্নর ছিলেন। তিনি আবার
কিছুদিন স্বাধীন ভারতের প্রথম গভর্নর ছিলেন। তিনি আবার কিছুদিন স্বাধীন ভারতের প্রথম গভর্নর ছিলেন। তোমাদের প্রশ্ন যদি করা হয় ব্রিটিশের শেষ ভাইসরয় কে ছিলেন, উত্তরটি হবে লর্ড মাউন্টব্যাটেন। কি হবে? লর্ড মাউন্টব্যাটেন। আবার যদি বলে স্বাধীন ভারতের প্রথম ভাইস গভর্নর কে ছিলেন, তিনি হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ব্রিটিশরা চলে যাওয়ার পর কিছুদিন তিনি আবার স্বাধীন ভারতের চুক্তিভিত্তিক কি ছিলেন? গভর্নর ছিলেন। ব্রিটিশরা চলে যাওয়ার পর তিনি আবার স্বাধীন ভারতের কিছুদিন চুক্তিভিত্তিক গভর্নর ছিলেন। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আসে আচ্ছা লর্ড রিপন। দেখো, একজন ব্রিটিশ ভাইসরয় লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি? এটার নাম হচ্ছে হান্টার কমিশন। কি নাম বলতো? হান্টার কমিশন। লর্ড রিপন কর্তৃক কমিশনের নাম কি? হান্টার কমিশন। কি নাম বলো? হান্টার কমিশন। লর্ড রিপন কর্তৃক কমিশনের নাম কি? হান্টার কমিশন। তোমাদের যদি বলা হয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? উপমহাদেশের 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 প্রথম শিক্ষা কমিশনের নাম কি? নোট করে রাখো, উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? যদি তোমাদের বলা হয় যে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি, এটির নাম হলো হান্টার কমিশন। কি নাম বলো? হান্টার কমিশন। উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হলো হান্টার কমিশন। উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি বলো? হান্টার কমিশন। কি নাম বলো? হান্টার কমিশন। উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? যদি বলা হয় হান্টার কমিশন। কি নাম? হান্টার কমিশন। যদি বলা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন। কুদরত ই খুদা শিক্ষা কমিশন। যদি তোমাদেরকে বলা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি, তাহলে হচ্ছে ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন। আর যদি বলা হয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি, তাহলে উত্তরটি হবে হান্টার কমিশন। আচ্ছা, বুঝতে পারলে ঝটপট কমেন্ট করো। স্বপ্নের পৃথিবী থেকে আমাদের কমেন্ট আসছে। উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার কমিশন, আর স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন। ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন। এরপরে দেখো মঙ্গল পাণ্ডে নামটি যে বিদ্রোহের সাথে জড়িত ছিল। মঙ্গল পাণ্ডে, এই মঙ্গল পাণ্ডে কে ছিলেন? সিপাহী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন। মঙ্গল পাণ্ডে নামটি সিপাহী বিদ্রোহের সাথে জড়িত ছিল। মঙ্গল পাণ্ডে নামটি সিপাহী বিদ্রোহের সাথে জড়িত ছিল। কার সাথে জড়িত ছিল? সিপাহী বিদ্রোহের সাথে জড়িত ছিল। জেসমিন খাতুন বুঝতে পেরেছে, খুকুমনি বুঝতে পেরেছে। আচ্ছা দেখো, নীল কমিশন গঠন করা হয় কবে? 1860 সালে। নীল কমিশন মানে কি? নীল কমিশন মানে হলো যে ইংল্যান্ডে 1760 সালে একটা বিপ্লব হয়েছিল। ইংল্যান্ডে 1760 সালে একটা বিপ্লব হয়, সেটির নাম হলো শিল্প বিপ্লব। সেটির নাম কি? শিল্প বিপ্লব। ইংল্যান্ডে একটা বিপ্লব হয়েছিল 1760 সালে, সেটির নাম হলো শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব মানে কি? ধরো উৎপাদনটা হবে কলকারখানায়, সব উৎপাদন কি হবে? হাতে হবে না। আগে তো আমরা হাতে কাপড় বুনতাম, তাতে কাপড় বুনতাম, ঠিক আছে, কুটির শিল্প ছিল আমাদের। তো সব কিছু মেশিনে তৈরি হবে, এটাই হয় শিল্প বিপ্লব। এটাকে কি বলে? শিল্প বিপ্লব। ইংল্যান্ডে যে একটা বিপ্লব হয় 1760 সালে,
এটাকে বলা হয় শিল্প বিপ্লব। এটি হয় কবে? 1760 সালে। তো ইংল্যান্ডে কাপড় তৈরির জন্য, কাপড়ের রং দেওয়ার জন্য নীলের চাহিদা বেড়ে যায়, প্রচুর নীলের চাহিদা বেড়ে যায়। ইংল্যান্ডে কাপড় তৈরির রঙের জন্য ইংল্যান্ডে প্রচুর নীলের চাহিদা বেড়ে যায়। তাই ইংরেজরা কি করতো? আমাদের দেশের মানুষজনকে দিয়ে তারা জোরপূর্বক নীল চাষ করাতে বাধ্য করত। জোরপূর্বক আমাদেরকে দিয়ে কি করাতো বলতো? নীল চাষ করাতে বাধ্য করত। তাই আমরা বিদ্রোহ করেছিলাম। এটাকে বলা হয় নীল বিদ্রোহ। এটাকে কি বলা হয়? নীল বিদ্রোহ। কি বলা হয় বলো? নীল বিদ্রোহ। তারা জোরপূর্বক আমাদেরকে নীল চাষ করাতে বাধ্য করত, আর এটাকে বলা হয় নীল বিদ্রোহ। এটাকে যে বিদ্রোহ বলা হয় সেটাকে বলা হয় নীল বিদ্রোহ। এই জন্য সরকার একটা কমিশন গঠন করেছিল, ব্রিটিশ সরকার। এটাকে বলা হয় নীল কমিশন। এটি গঠিত হয় 1860 সালে। এরপরে দেখো, এই দেশের ফকিররাও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এদেশের ফকির সন্ন্যাসীরাও বিদ্রোহ করেছিল। এটাকে বলা হয় ফকির বিদ্রোহ। এটাকে কি বলা হয়? ফকির বিদ্রোহ। এটাকে কি বলা হয়? ফকির বিদ্রোহ, ফকির সন্ন্যাসী বিদ্রোহ। আর এই বিদ্রোহটা হয়েছিল 1860 থেকে 1760 থেকে 1840 পর্যন্ত। ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির এবং সন্ন্যাসীরা তারাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। আচ্ছা, এরপর দেখো, আরেকজন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, যার নাম হচ্ছে তিতুমির। তার নাম হচ্ছে তিতুমির। এই তিতুমির কি করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য নারিকেল বাড়িয়াতে বাঁশের কেল্লা নির্মাণ করেছিল, মানে দুর্গ করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য, আন্দোলন করার জন্য নারিকেল বাড়িয়াতে কি করেছিল? বাঁশ দিয়ে দুর্গ করেছিল। এটাকে বলা হয় বাঁশের কেল্লা। আরেকজন আন্দোলনকারী ছিল, যার নাম হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। কি নাম বলো? হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ কোন আন্দোলনের নেতা ছিল? ফরাজি আন্দোলনের নেতা ছিল। হাজী শরীয়তুল্লাহ কোন আন্দোলনের নেতা ছিল? ফরাজি আন্দোলনের নেতা ছিল। কোন আন্দোলনের? ফরাজি আন্দোলনের। হাজী শরীয়তুল্লাহর প্রথমে আন্দোলনটা ছিল যে মুসলমানদেরকে তাদের ফরজগুলো পালন করতে হবে। মুসলমানদের যে ফরজগুলো আছে, এই ফরজগুলো পালনের জন্য আন্দোলন করেছিল। যে নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, এগুলো কি করতে হবে? যথাযথ পালন করতে হবে। এই জন্য তিনি যে একটা আন্দোলন করেছিলেন, সেটাকে বলা হয় ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলন কে করেছিলেন? হাজী শরীয়তুল্লাহ। আচ্ছা, ক্লাস কি তোমরা বুঝতে পারছো? কমেন্টে জানাও। জান্নাতুল স্যার পিডিএফ দিয়ে, হ্যাঁ পিডিএফ তোমাদের দেয়া হয়েছে। তোমাদের আভা আপুর কাছ থেকে নিয়ে নিবা। পিডিএফ দেওয়া হয়েছে, প্রশ্ন দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে। মানসী রয়, মরিয়ম আক্তার। আচ্ছা দেখো, এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো কিনা? আচ্ছা, এরপরে দেখো, মরিয়ম আক্তার জি ক্লিয়ার স্যার। আচ্ছা দেখো, এই যে দ্য স্পিরিট অফ ইসলাম, দ্য স্পিরিট অফ ইসলাম, এই বইটির লেখককে? সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী। স্পিরিট অফ ইসলাম এই গ্রন্থটির লেখককে? সৈয়দ আমির আলী। জুলেখা খাতুন বলছে অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ। উম্মে হাফসা বলছে ক্লিয়ার। ওম তারা জি। তাহলে দ্য স্পিরিট অফ ইসলাম এটা লিখছেন কে? সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী একজন সমাজ সংস্কারক ছিলেন, তার লেখা। যদি তোমাদেরকে বলা হয় ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম কি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কংগ্রেস। যদি তোমাদের বলা হয় যে উপমহাদেশের বা ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দলের নাম কি? এটি হলো কংগ্রেস। আর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে একজন আন্দোলন করেছিল, যার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। ব্রিটিশদের বিরুদ্ধে, মানে ব্রিটিশদের এই অঞ্চল থেকে তাড়াবার জন্য অহিংস আন্দোলন করেছিল। অহিংস
অহিংস মানে হলো মানে কোনো জ্বালাও পড়াও না, ধরো মানববন্ধন করা, অনশন করা, এরকম একটা অহিংস আন্দোলন করেছিল কে? তার নাম হলো মহাত্মা গান্ধী। তার নাম কি বলো? মহাত্মা গান্ধী। কি নাম আন্দোলন করেছিল যিনি? তার নাম হলো মহাত্মা গান্ধী। তিতুমির কত সালের দিকে বাঁশের কেল্লা করেছিল একটি বিস্তারিত যদি বলতেন। তিতুমির 1831 সালের দিকে নারিকেল বাড়িয়াতে বাঁশের কেল্লাটা নির্মাণ করেছিল। আর এই বাঁশের কেল্লাটা একজন ইংরেজ প্রশাসক যার নাম হচ্ছে স্টুয়ার্ট, তিনি গুড়িয়ে দিয়েছিলেন। মারিয়াম আক্তার, আভা আপুকে কই পাবো? তোমাদের গ্রুপে তোমরা কমেন্ট করবা, হয়ে যাবা, আভা আপুকে পেয়ে যাবা। স্যার আপনার হাতে কি হইছে? আচ্ছা, আমার হাতে কিছু হয় না, এটা হচ্ছে আমার হ্যান্ড গ্লোভস। আমার হাতে কিছু হয় না, এটা হচ্ছে হ্যান্ড গ্লোভস। লেখালেখি করি, লেখালেখি করলে মানে এখানে লেখালেখি করলে ভালো। হ্যান্ড গ্লোভস, হাতে কিছু হয় নাই, আমি সুস্থ আছি তোমাদের দোয়ায়। তাহলে মহাত্মা গান্ধীর হত্যাকারী, এই যে মহাত্মা গান্ধীকে একজন হত্যা করে ফেলেছিল, তার নাম হচ্ছে নাথুরাম গডসে। নাথুরাম গডসে। মহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম কি বলতো? নাথুরাম গডসে। মহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম নাথুরাম গডসে। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 1948 সালে হত্যা করা হয়। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 1948 সালে। স্যার আপনার ক্লাসগুলো সত্যি অনেক ভালো লাগছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো লাগার সাথে সাথে তোমাদের আমল করতে হবে। আমল করলেই কিন্তু তোমরা তোমাদের এই সাঁকোটা পার করতে পারবা। আমল করলে কিন্তু তোমরা তোমাদের স্বপ্নের সিনিয়র স্টাফ নার্সিং ক্যারিয়ারে প্রবেশ করতে পারবা, যেটা তোমাদের হৃদয়ে লালন করে আছো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হলো যে দেখো, এই যে আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই চট্টগ্রামের যে অস্ত্রাগার ছিল লুণ্ঠিত হয়েছিল 1930 সালে। 1930 সালে অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছিল। আর এই অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন কে? মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা মাস্টার মাস্টারদা মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন। এই অস্ত্রাগার লুণ্ঠন করেছিল কে? মাস্টারদা সূর্য সেন। এটা একটু নোট করে রাখো। দেখো, এই যে ব্রিটিশদের বিরুদ্ধে একজন আন্দোলন করেছিল, তার নাম হলো চিত্তরঞ্জন দাস। তার নাম কি? চিত্তরঞ্জন দাস। তার উপাধি ছিল দেশবন্ধু। তার উপাধি কি ছিল বলতো? দেশবন্ধু। যদি তোমাদেরকে বলা হয় যে দেশবন্ধু কার উপাধি? চিত্তরঞ্জন দাসের। দেশবন্ধু কার উপাধি? তার নাম হলো চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস। দেখো, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই পুরো বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আর যদি বলা হয় প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এ কে ফজলুল হক। এ কে ফজলুল ফজলুল হক। যদি বলা হয় অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার যদি বলা হয় যে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক। এ কে ফজলুল হক। স্যার আপনার রুমটা অনেক সুন্দর, অনেক ধন্যবাদ। আমার আমার বাসায় তোমাদের চা খাওয়ার দাওয়াত রইল। ঠিক আছে, আমার এই রুমটা দেখার জন্য তোমরা চলে আসতে পারো, তোমাদের দাওয়াত রইল। তারপর হচ্ছে মারুফা আক্তার, জি স্যার।
হাফেজদের মতো হেফজ করতে হবে না। হেফজ করবা কেন হাফেজদের মতো? তুমি হচ্ছে বুঝে শুনে পড়বা। তোমার কাজ হচ্ছে হেফজ করা না, তোমার কাজ হচ্ছে স্যার লাহোর প্রস্তাবের একটু ডিটেল বলবেন। হ্যাঁ, লাহোর প্রস্তাবটা বলবো। তা তোমার কাজ হচ্ছে বুঝে শুনে পড়তে হবে। মুখস্থ করলে তো তুমি তোতা পাখি হয়ে গেলা। তা তোমার মধ্যে পাখি আর তোমার মধ্যে পার্থক্য থাকলো কি? আচ্ছা, এরপরে হচ্ছে লাহোর প্রস্তাব কে দিয়েছিলেন? শেরে বাংলায় কে ফজলুল হক দিয়েছিলেন। লাহোর প্রস্তাব কবে দেন? 1940 সালের 23শে মার্চ দেন লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাবটা কি? লাহোর প্রস্তাবটা হলো, লাহোর প্রস্তাবটা কি, লাহোর প্রস্তাবটা কি বলতো? শেরে বাংলায় কে ফজলুল হক চেয়েছিলেন যে ব্রিটিশদের কাছ থেকে এই অঞ্চলে তিনটা রাষ্ট্র হবে। এই অঞ্চলে তিনটা রাষ্ট্র হবে, একটা পাকিস্তান হবে, একটা ভারত হবে, একটা বাংলাদেশ হবে। এই তিনটা রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন। এইটাকে বলা হয় লাহোর প্রস্তাব। এটাকে কি বলা হয়? লাহোর প্রস্তাব। যে শেরে বাংলায় কে ফজলুল হক ব্রিটিশদের কাছে বলেন যে আপনারা যদি চলে যান 47-এ, তাহলে এখানে তিনটা রাষ্ট্র গঠন করে দিয়ে যাবেন। একটা পাকিস্তান, তার মাঝে হবে ভারত, পাশে হবে বাংলা। বুঝতে পারছো? কিন্তু এই ব্রিটিশরা করেছিল কার মতো করে? জিন্নাহর মতে, দ্বি জাতি তত্ত্বের মাধ্যমে। দুইটা রাষ্ট্র হবে, দ্বি জাতি তত্ত্ব মানে এই উপমহাদেশে হিন্দু এবং মুসলমানরা দুটি আলাদা জাতি, তাই দুটি আলাদা জাতির জন্য দুটি আলাদা রাষ্ট্র হবে। তিনটা হবে না, দুইটা হবে। একটা পাকিস্তান হবে, একটা হলো ভারত হবে। আর আমাদেরকে রাখা হয়েছিল পাকিস্তানের সাথে, আমাদেরকে রাখা হয়েছিল পাকিস্তানের সাথে। এটাকে বলা হয় দ্বি জাতি তত্ত্ব। এটা দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ 1939 সালে। 1939 সালে মোহাম্মদ আলী জিন্নাহ দিয়েছিলেন দ্বি জাতি তত্ত্ব। কি দিয়েছিলেন? দ্বি জাতি তত্ত্ব। তার মানে হলো, তার মানে যে এই ভারতবর্ষে হিন্দুরা একটা আলাদা জাতি, মুসলমানরা আলাদা জাতি, তাই দুই জাতির জন্য দুইটা রাষ্ট্র হবে। কি কি হবে? একটা হবে মুসলমানদের জন্য পাকিস্তান হবে, আর একটা হিন্দুদের জন্য ভারত হবে। ঠিক আছে? আর আমাদেরকে বাংলাকে রাখা হয়েছিল পাকিস্তানের সাথে। কিন্তু 1940 সালে শেরে বাংলায় কে ফজলুল হক তিনি ব্রিটিশদের কাছে দাবি করেছিলেন যে লাহোর প্রস্তাবের মাধ্যমে যে এই অঞ্চলে দুইটা না তিনটা রাষ্ট্র হবে। একটা হবে পাকিস্তান, মাঝখান হবে ভারত, তার পাশে হবে বাংলা। এটি হলো লাহোর প্রস্তাব। অমিত চক্রবর্তী বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। স্যার এআই তাহলে দাওয়াত পাইবে? তাহলে কে বলছে? মোহাম্মদ ফয়সাল মাহমুদ মৃধা। স্যার এআই তাহলে আগে দাওয়াত পাইবে না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাহলে দাওয়াত পাইবে না? খুব ভালো বলেছো। শাবনাজ শেহরি কি শেহরি বলছে আর কতক্ষণ ক্লাস হবে? এই তো ক্লাস শেষ প্রায়। এরপরে দেখো, আমাদের বাংলায় আরেকটা দুর্ভিক্ষ হয়েছিল, এটাকে বলা হয় 50-এর মনন্তর। এটাকে বলা হয় 50-এর মনন্তর। এটা হয়েছিল কত সালে? এটা হয়েছিল 1943 সালে। 1943 সালে হয়েছিল 50-এর মনন্তর। এটাকে বলা হয় 50-এর মনন্তর। ঠিক আছে? এটাকে কি বলা হয়? 50-এর মনন্তর। আর অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক। মারুফা আক্তার দ্বি জাতি তত্ত্ব তো বললাম রে বাবা। দ্বি জাতি তত্ত্ব মানে কি? যে ভারতবর্ষে দুইটা আলাদা রাষ্ট্র হবে, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে ভারত। এটাকে বলা হয় দ্বি জাতি তত্ত্ব। আর লাহোর প্রস্তাবটা হচ্ছে ভারতবর্ষের তিনটা রাষ্ট্র হবে, পাকিস্তান, ভারত, বাংলা। এটাকে বলা হয় লাহোর প্রস্তাব। আচ্ছা দেখো, একদম সহজ প্রশ্নগুলো আসে। এই যে বাঁশের কেল্লা কোথায় অবস্থিত? এটা আমাদের, আচ্ছা লাহোর প্রস্তাবের বাংলা সাল কত? বাংলা সালটা তোমরা বের করো। বাংলা সাল বের করা যায়
তোমার ইংরেজি সাল থেকে 500 বের করো। 500 কত বের করলে তোমরা বাংলা সাল পেয়ে যাবা। আচ্ছা, বাংলায় হয়েছিল বের করো। বাংলায় হয়েছিল 1350 সালে। 50-এর মন্বন্তর হয়েছিল বাংলায় 1350 সালে। তাহলে ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার নিয়ম কি? 1350 বের করো, 3 আর 14 থেকে 5 গেলে হলো 9, আর 8 থেকে 3 গেলে 5। কোন ইংরেজি সাল থেকে 593 বাদ দিলে তুমি বাংলা সাল পাবা। কোন ইংরেজি সাল থেকে যদি তুমি 593 বাদ দাও, আমি আবার বলছি, কোন ইংরেজি সাল থেকে তুমি যদি 593 সাল বাদ দাও তাহলে কি পাবা? বাংলা সাল পাবা। বাংলা সাল পাবা। ধরো এখন বাংলা সাল কত আমাদের, এটা আমরা কিভাবে বের করব? যদি বলে বর্তমান বাংলা সাল কত, বর্তমান বাংলা সাল কত, যদি এটা বের করতে চাও কিভাবে করতে হবে? আমাদের ইংরেজি সালটা লিখতে লাগবে 2025 সাল, আর 593 বাদ দাও, না হলে তোমার 5 থেকে 3 গেলে 2, আর এদিকে হচ্ছে 12 থেকে 9 গেলে হচ্ছে 3, আর এখানে আছে তোমার 9 থেকে 5 গেলে 4, এখানে আছে 1। এখন হচ্ছে 1432 সাল। এখন হচ্ছে 1432 সাল। তার মানে তুমি ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার জন্য 593 বিয়োগ করলেই তুমি কি পাবা? বাংলা সাল পাবা। বাংলা সাল তুমি পাবা। আচ্ছা, এরপরে দেখো, দেখো বাংলায় এখানে আসছে, দেখো এখানে আমাদের 2025-এ আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোমা নার্সের বাছাই পরীক্ষা। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর করো তো, কে প্রবর্তন করেন, পারো কিনা? চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? করো তো। ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন তিনি হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। আর এই প্রশ্নগুলো তোমাদের অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন, অনেক প্রশ্ন দিয়েছি, প্রায় 50টা প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা দেখবা। 50টা প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য, এই প্রশ্নগুলো সলভ করবা। এই প্রশ্নগুলো তোমরা 50টা প্রশ্ন সলভ করবা, এটা তোমাদের বাড়ির কাজ। আচ্ছা, তো আধুনিক যুগ আজকে আমরা পড়লাম। এখন বলো আধুনিক যুগ নিয়ে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।